মুর্শিদাবাদের নাম শুনলেই সবার চোখে ভেসে ওঠে হাজারদুয়ারি প্যালেসের কথা। তবে মুর্শিদাবাদ মানে কিন্তু হাজারদুয়ারি প্যালেস নয়, রয়েছে আরও অনেক ঐতিহাসিক স্থান। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শেয়ার করব মাত্র একদিনে কিভাবে মুর্শিদাবাদ ট্যুর আপনারা করবেন। আপনারা চেষ্টা করবেন একেবারে ভোরবেলার ট্রেন ধরার। আমরা ধরেছিলাম রানাঘাট থেকে ভোর 5টার ট্রেন। ঘড়িতে এখন সকাল 7টা 20। আমরা মাত্র 30 টাকার বিনিময়ে পৌঁছে গেছি নবাবের শহর মুর্শিদাবাদে। ট্রেন থেকে নেমে আপনারা সরাসরি এই ওভারব্রিজের মাধ্যমে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসুন। এরপর সোজা বাইরে বেরিয়ে আসুন। এখান থেকেই আপনাকে অটো করে সাইট সিন করতে হবে। মুর্শিদাবাদে সাইট সিন করার জন্য মোট 2 ধরনের ব্যবস্থা রয়েছে, 1 ঘোড়ার গাড়ি, 2 টোটো। তবে আমি আপনাদেরকে বলছি টোটোই করে সাইট সিনগুলি করে দেখুন, ভালো লাগবে। আজ সারাদিন হাজারদুয়ারি ঘুরলাম মূলত এই টোটো করেই। আপনারা চাইলেও এই টোটোতে ঘুরতে পারেন। কাকুর ব্যবহার খুবই সুন্দর এবং আপনাদের খুব গাইড করবে। চলুন সরাসরি কাকুর মুখ থেকে কিছু কথা শুনে নিই। মূলত কোন কোন জায়গা আপনি ঘোরাবেন? আমি ঘোরাবো, ফার্স্ট স্টার্টিং হচ্ছে তোপখানা, তারপর যাবে কাটরা মসজিদ, তারপর যাবে কাঠগোলা বাবা, তারপর যাবে জগৎসেতু বাড়ি, তারপর নসিপুর ঘাটগুড়ি, আখড়া, 1100 কব্বর, জ্যান্ত সমাধি, তারপরে যাবে নিমুখারাম গেট, তারপরে যাবে প্যালেস, ঘন্টাঘর। এগুলো এই প্যাকেজের মধ্যে থাকবে। আমার 120 টাকা করে, সেখানে আমরা 20 টাকা বাদ দিবি, এক একজনের 100। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আচ্ছা, 6297893962। টুকটুকি করে এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম সাইট সিনে। সাইট সিনটির নাম জাহানকোষা কামান। 1637 খ্রিস্টাব্দে কর্মকার জনার্দন এই কামানটি তৈরি করেন। মুর্শিদাবাদের তোপখানায় এই কামানটি রয়েছে। জাহানকোষা কামানটির দৈর্ঘ্য প্রায় 5.5 মিটার ও এর ওজন 7 টনের ঊর্ধ্বে। ঢাকা থেকে যখন এই মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করে তখন এই কামানটা তিনি ওখান থেকে নিয়ে এসেছিলেন। তৈরি করেছিল জনার্দন কর্মকার। অষ্টধাতু দিয়ে তৈরি বলে এই কামানটার মধ্যে কোনোদিনও জং পড়ে না। এর বৈশিষ্ট্য হলো এটাই। অষ্টধাতুর কামান, এটা অষ্টধাতুর কামান। কামানটার নাম বললে জাহানকোষা কামান। বিভিন্ন ঐতিহাসিক উপাদানের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের এই ভিডিওতে এই সমস্ত ঐতিহাসিক উপাদানকে তুলে ধরা তো হবেই, সেই সাথে সাথে আজকের ভিডিওর বিশেষ চমক মির্জাপুরের বংশধরদের মুখ থেকে নানান অজানা ইতিহাসের কাহিনী। পরবর্তী সাইট সিনটি হল মুর্শিদাবাদের অন্যতম ভ্রমণ কেন্দ্র কাটরা মসজিদ। কাটরা মসজিদের এটি সম্মুখ গেট হলেও নবাবী আমলে কিন্তু এটি সম্মুখ গেট ছিল না, এটি পশ্চাৎ গেট ছিল। মসজিদের চারকোনায় 4টে এরকম বড় বড় মিনার ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে 2টি মিনার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বর্তমানে এই 2টি মিনারই এখন অবশিষ্ট রয়েছে। কাটরা মসজিদের নামকরণের পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মসজিদটির নিকটেই একটি বড় বাজার ছিল, আর কাটরা শব্দের অর্থ হলো বাজার। কাজেই বাজারের কাছে অবস্থিত হওয়ায় এর নাম কাটরা মসজিদ বা কাটরা বাজার।
1723 সালে মুর্শিদ কুলি খাঁ এটি নির্মাণ করেন। চলুন এবার আমরা মসজিদের অভ্যন্তরে প্রবেশ করি। এক কথায় অসাধারণ স্ট্রাকচার। ভগ্নাবশেষ যদি এত সুন্দর হয় তবে একবার ভাবুন মসজিদটি যখন অক্ষত ছিল তখন কতই না সুন্দর ছিল। আপনারা এখন যে মসজিদের ওপরটা ফাঁকা দেখছেন সেটা কিন্তু ফাঁকা ছিল না, বড় বড় গম্বুজ দিয়ে সেখানে ভরা ছিল। তবে বর্তমানে এখন শুধুই রয়েছে তার ভগ্নাবশেষ। মসজিদটির সামনে এই যে বিশাল বড় প্রাঙ্গণটি দেখতে পাচ্ছেন, তখনকার দিনে একসাথে 2000 মানুষ এখানে বসে নামাজ পড়ত। আর ওই যে সাদা রঙের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন সেটিই ছিল তখনকার দিনের প্রধান প্রবেশপথ। এই প্রবেশপথের সিঁড়ির তলায় রয়েছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই স্থানেই কেন মুর্শিদ কুলি খাঁর সমাধি দেওয়া হয়েছে শুনে নিন লোকাল গাইডের মুখ থেকে। মুর্শিদ কুলি খাঁর নামে আসলে আমাদের এই জায়গাটার নাম হয়ে যায় মুর্শিদাবাদ। তো মাথায় রাখবেন 1704-এ মুর্শিদ কুলি খাঁর নামে জায়গাটা মুর্শিদাবাদ। 1707-এ অরঙ্গজেবের মৃত্যু হয়। আর 1704-এর আগে এই জায়গাটার নাম ছিল মকসুদাবাদ, মুর্শিদাবাদ কা পেলা নাম। কিন্তু মাস্টার এই মুর্শিদ কুলি খাঁ আবার 1716-তে ইনি আবার দিল্লির দরবারে ইনি আবার 1 কোটি টাকা নেজারানা দিয়েছিলেন। তখন কিন্তু দিল্লির বাদশা ছিলেন দ্বিতীয় ফারুক শিয়ার। তখন তাকে আলাউদ্দিন জাফর খাঁ বলে উপাধি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্টার ইনি আবার শেখ জীবনে বলে গেছিলেন যে আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে যেসব মৌলবী বা যেসব মাত্রাবের লোকেরা এই কাঠমন্দিরের দর্শন করতে আসবে তাদের যদি আমি 1 ইঞ্চি পায়ের ধুলো পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ করতে হবে, কারণ আমি রাজত্ব চালাতে অনেক ভুল মন্তব্য করি। দেখুন আমার সাথে 18টা নবাবের মধ্যে এক কথায় মুর্শিদ কুলি খাঁর কবরটা দেখবেন পুরোটা মাটি দিয়ে তৈরি। এই সিঁড়ির তলায় রয়েছে তার সমাধি ক্ষেত্র। চলুন আমরা এই সমাধি ক্ষেত্রটি এবার দেখে নিই। এই মসজিদ নির্মাণের সময় তিনি নির্দেশ দেন মসজিদের সামনে এমন এক জায়গায় তার সমাধি ক্ষেত্র স্থাপন করা হবে যাতে মানুষজন যেন তার সমাধির ওপর পায়ে হেঁটে প্রবেশ করতে পারে, তবেই নাকি তিনি স্বর্গ লাভ করবেন। এটাই হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এই কাটরা মসজিদে আপনি যা দেখবেন সত্যি কল্পনা করতে পারবেন না। এত সুন্দর আর্কিটেকচার, সত্যি বলার কোনো ভাষা নেই। এই সমস্ত ঐতিহাসিক নিদর্শনগুলি ইতিহাসের নানা অজানা কথা আমাদের চোখের সামনে তুলে ধরে। কিন্তু এরকমভাবে যদি একের পর এক ঐতিহাসিক নিদর্শন ধ্বংস হতে থাকে তাহলে হয়তো অনেক অজানা কথা, অনেক অজানা ইতিহাস হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবে। তৃতীয় যে স্থানটিতে আমরা এখন চলে এসেছি তা হলো কাঠগোলা বাগানবাড়ি। রাস্তার সামনে এই যে বিশাল বড় গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো নহবত খানার গেট। রাজা মহারাজারা প্রবেশ করলে এখানে নহবত বাজনা বাজিয়ে তাদেরকে স্বাগত জানানো হতো। এই কাঠগোলা বাগানবাড়ির ভেতরে কোন কোন স্থান আপনারা দেখতে পারবেন তার একটি চার্ট এখানে করা আছে। তবে কাঠগোলা বাগানবাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে গেলে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটা হয়ে গেল, চলুন এবার ভেতরের দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। নবাব সিরাজদৌল্লাকে হত্যা করার 23 বছর পর এই বাগান বাড়িটি তৈরি করা হয়।
260 বিঘা জমি 1200 স্বর্ণ মুদ্রায় কিনে গোলাপ ফুলের চাষ ও কাঠের ব্যবসা করে লক্ষ্মীপদ সিং দুগ্গাল বাগানবাড়িটির নাম রেখেছিলেন কাঠ গোলাপের বাগানবাড়ি। এটি হচ্ছে সেই গুপ্ত সুড়ঙ্গ পথ যা কাঠগোলা থেকে একদম জগৎ শেঠের বাড়ি পর্যন্ত খনন করা হয়েছিল। এই গুপ্ত সুড়ঙ্গ পথের মধ্য দিয়েই সোনা দানা হিরে পান্নার ব্যবসা গুপ্ত পথে করা হতো। কিছু ছেলে পেলে বদমাশি করে মাইকেল অ্যাঞ্জেলোর আঙুলগুলো ভেঙে দেয়, সেই কারণে বাগান বাড়ির মালিকরা জায়গাটা ঘিরে দিয়ে গেটে মারে তালা। তালা যাবে না খোলা, এবার আপনাদের হাঁটার পালা। এটি মাইকেল অ্যাঞ্জেলার মার্বেলের মূর্তি। মার্বেল মূর্তি দর্শন করার পর ঠিক তার উল্টো দিকেই দেখতে পারবেন একটি ছোট্ট চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় বাঘ, হাতি, ভাল্লুক দেখতে না পারলেও দেখতে পারবেন বিভিন্ন রকমের পাখি এবং রং বেরঙের মাছ। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত স্থানগুলিকে তুলে ধরেছি সেই সমস্ত স্থানগুলিতে যাওয়ার জন্য আপনাদের গাইড দেওয়া হবে, কিন্তু আপনারা গাইড নিয়ে অতিরিক্ত টাকা একদমই নষ্ট করবেন না। চিড়িয়াখানা দর্শন করা হয়ে গেলে আপনারা যে রাস্তা দিয়ে গিয়েছিলেন পুনরায় সেই রাস্তা দিয়ে বাইরে চলে আসুন। এই বিল্ডিংটির নাম প্যালেস মিউজিয়াম। এর উচ্চতা 65 ফিট। লক্ষ্মীপদ সিং দুগ্গালের পরবর্তী বংশধর 1870 খ্রিস্টাব্দে এই প্যালেসটি তৈরি করেন। এর ভেতরে 250 বছরের পুরনো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে। প্যালেসটির ঠিক পাশেই রয়েছে একটি বিশাল বড় পুকুর। এই পুকুরের চারপাশে 4টি যে গম্বুজ দেখছেন, তখনকার দিনে এখানে সিপাহীরা বসে পাহারা দিত। এই পুকুরে রানীরা শখ করে দুটো মাছ পুষেছিল। মাছগুলো যখন 2 থেকে 2.5 কেজি হয়, মাছগুলোকে তারা ডাঙায় তুলে একটা মাছের নাকে হীরের নথ ও অপর মাছের নাকে মতির নথ পরিয়ে জলে ছেড়ে দেয়। মাছগুলোর ওজন শেষ পর্যন্ত হয়েছিল 1.5 মণ 60 কিলো। সামনেই এই মাছ দুটোর সমাধিস্থ করা হয়েছিল। রানী পুকুর থেকে কাঠগোলা বাগানের এই অপরূপ দৃশ্য সত্যি এক কথায় চমৎকার। এটি হলো কাঠগোলা বাগানবাড়ির অভ্যন্তরের পথ। তবে বাগানবাড়ির ভেতরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় ভেতরের দৃশ্যগুলি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। কাঠগোলা প্রাসাদের মধ্যেই যে জৈন মন্দিরটি রয়েছে, এবার চলুন সেই জৈন মন্দির আমরা দর্শন করে নিই। কলকাতা শহরে মানিকতলা, বেলগাছিয়া, শ্যামবাজারে জৈন মন্দির দেখতে পাওয়া যায়। একই জৈন মন্দির, এই মন্দিরটিকে বলা হয় কাঠগোলা বাগান পরশনাথ মন্দির। মন্দিরের ইনসাইডে রয়েছে 24 জন তীর্থঙ্করের ভেতর 3 জন তীর্থঙ্করের মূর্তি। জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেব, 23 নাম্বার তীর্থঙ্কর পার্শ্বনাথ, 24 নাম্বার তীর্থঙ্কর মহাবীরের মূর্তি ইনসাইডে রয়েছে। কাঠগোলা বাগান বাড়িতে গেলে অবশ্যই আপনারা এই জৈন মন্দির একবার হলেও দর্শন করবেন। সত্যি মন্দিরটির নিখুঁত হাতের কারুকার্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার মনকে কাড়বেই কাড়বে। মন্দিরটির ভেতরের কারুকার্য একবার দেখুন, সত্যি এক কথায় অসাধারণ।
জৈন মন্দির পরিদর্শন করার পরেই আপনারা দেখতে পারবেন বিশাল বড় এলাকা জুড়ে রয়েছে একটি গোলাপের বাগান। কাঠগোলা বাগানবাড়ি ঘুরে আমাদের তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। চলুন সময় একদমই নষ্ট না করে আমরা এবার আমাদের চতুর্থ সাইট সিনে চলে যাই। এটি হলো নসিপুর রাজবাড়ি। রাজা দেবী সিংহ 1776 খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন। এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে 20 টাকা করে জনপ্রতি দিতে লাগে। পরবর্তীকালে নসিপুর রাজবাড়ির অনুকরণে হাজারদুয়ারি প্যালেস নির্মিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা 1757 সাল পলাশির যুদ্ধ, মির্জাফর কমান্ডার, সৈন্যদের কমান্ডার মির্জাফর, কিন্তু তার আগে মির্জাফরের সঙ্গে গোপন আতাত করেছিল ব্রিটিশরা। আর দেশের শত্রু ছিল জগৎ শেঠ, মির্জাফর, রাহিদুল্লাহ, রানী ভবানী, ঘসেটি বেগম, দেবী সিং, যার বাড়িতে এসছেন। এরা ষড়যন্ত্র করে সিরাজকে পরাস্ত করেছে। সিরাজ মারা যাওয়ার পর ব্রিটিশ রাজত্ব ওয়ারেন হেস্টিংসের কাছ, রবার্ট ক্লাইভের কাছ থেকে ইনি বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি বাংলাদেশ পর্যন্ত রাজস্ব আদায় করতেন। এনার বাহিনী ছিল, ক্ষমতা ছিল, জোর করে খাজনা আদায় করতেন, যার জন্য ইতিহাসের পাতায় কুখ্যাত ডাকাত নামে পরিচিত। তার বাড়িতে এসছেন, সূচনা শুনলেন। এবার ভেতরে দ্রষ্টব্য দেখাবো। ডান দিকে যত ঘর দেখবেন এগুলো সেরেস্তা ঘর। এখানে বসবাস করতো না। বসবাস করার ঘর অন্দরমহল, যেখানে রানীরা থাকতো। সেখানে একটা পোকাও ঢুকতে পারতো না, সেন্ট্রি পাহারা থাকতো। কিন্তু সেই অন্দরমহল, দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মুর্শিদাবাদে সবই তো ভেঙে গেছে। এই অন্দরমহল, আস্তাবল, সিপাহীখানা সব শেষ, এইটুকু দাঁড়িয়ে আছে, তাও টুরিস্টের সহযোগিতায়। এদের আর ক্ষমতা নাই, সরকারি কোনো ব্যবস্থা নাই। ডান দিকে যত ঘর দেখতে দেখতে চলে আসুন, ফেরেস্তা ঘর, মানে অফিস ঘর। এটা ছিল বিএলআর অফিস। চকচক করলে সোনা হয় না, ভাববেন না ভাঙাচুরার মধ্যে সোনা লুকিয়ে আছে। এই যে বাগানটা 300 বছর আগে এটা ছিল নাচমহল, এখন আছে ফাঁকা মহল। তখন চারিদিক ঘেরা ছিল, ওপরে কভার ছিল, ভেতরে গ্যাস লাইট জ্বলতো। ওই যে পোস্টগুলো 4 কোণে 4টে আছে, কার্বাইডে আলো জ্বলতো, কারেন্ট ছিল না। হীরাবাই বলে নর্তকী 1 ঘন্টা নাচ করলে 5000 স্বর্ণ মুদ্রা পেত। এইভাবে ব্রিটিশদের, নবাবদের খুশি করতেন, আর ওই সুযোগে জোর করে খাজনা আদায় করতেন। না দিলে লুটপাট করতেন। সুন্দরী নারীদের জোর করে ধরে নিয়ে আসতেন, মায়ের কোল থেকে শিশুকে হত্যা করতেন, কৃষকদের খামার বাড়ি লুট করতেন। সেই লুটেরা দেবী সিং তার বাড়িতে এসছেন, বুঝেছেন তো। এরা অত্যাচারী দেওয়ান ছিল, ইতিহাসের পাতায় কুখ্যাত, ভালো লোক না। ওই বেঈমানদের গ্রুপের মধ্যে এও একজন। এই জায়গাটা নাট মন্দির। মহারাজা রঞ্জিত সিং, মহারাজা শুনে নিন, মহারাজা রঞ্জিত সিং তার পরবর্তী জেনারেশন এখানে দুটো উৎসব চালু করেছে, রথ এবং ঝুলন। প্রতিবার ঝুলনের সময় যাত্রা হয়, বাইরে হয় মেলা, আবার সিনেমার শুটিং হয়। যেমন 2009 সালে বেহুলা হয়েছিল, বাড়িতে বসে টিভিতে দেখেছেন। এই যে এই আলপনাটা বেহুলার আঁকা, তারপর প্রফুল্ল হয়েছে, হিন্দি লে গেছে একদম, প্রেম বাই চান্স, এক যে ছিল রাজা, অরিজিৎ সিং এর গানের শুটিং হয়েছে। এগুলো জানতে গেলে মোবাইল তো আছেই, মোবাইলে পেয়ে যাবেন। এই যে দেয়ালে গায়ে আর্টের কাজ, টেরাকোটা, বাঁকুড়া, বিষ্ণুপুরে পাবেন পোড়া মাটিকে নরুম দিয়ে কেটে কেটে তৈরি। চলে আসুন ফাঁসির ঘর, এখন আছে ফাঁকা ঘর, বাইরে আছে গাড়ি। চলুন তাড়াতাড়ি। তেরা
ওই যে ওটা কারাগার, 3 বছর লোহার গেট কারাগার, যারা খাজনা দিতে পারতো না, নির্মম অত্যাচার করতো কারাগারে, এখন ভাঙা চেয়ার টেবিল ঢুকানো আছে। কারাগার থেকে চাবুক মারতে মারতে ফাঁসিতে ঝুলা পেয়ে গেছিল, ফাঁসির ঘর এখন আছে ফাঁকা। 300 বছর আগেকার। এই মিডিলে একটা হ্যাঙ্গার ছিল, হুইলের সাহায্যে হ্যাঙ্গারে ফাঁসি হতো, পচে নষ্ট হয়ে গেছে। নিচে কুয়া ছিল, বহুদিন আগে একটা বাচ্চা মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, কেস হয়, কোর্টের অর্ডারে এটা বন্ধ করে দেয়। এর উপর কাঠ পাতা হতো, কাঠটা টানলে কুয়োতে পড়ে যেত, আর সেই লাশটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলতো। এই অত্যাচার করে একটা দুর্ভিক্ষ হয় 76-এ মন্বন্তর, 7-8-এ পড়েছে, লক্ষ লক্ষ লোক বাংলায় মারা গেছিল। সেই দুর্ভিক্ষের পর শেষ বয়সে পেছনে মন্দির করেছিলেন নিজের পাপ কাটার জন্য। আর বিখ্যাত মন্দির ডাকাত কালী, যে কালীর সামনে নরবলি দিয়ে ডাকাতি করতেন। আপনারা বঙ্কিমবাবুর দেবী চৌধুরানী আনন্দমঠ উপন্যাসে এদের কাহিনী আছে। চলে আসুন, এবার ছবি দেখাবো, পরে মন্দির। এই যে দুটো মহিলা, যার নাম হীরাবাই, বিশ্বের সুন্দরী, 6 ফুট 2 ইঞ্চি। অনেকে হীরাবাই দেখাবে অনেক জায়গায়, কিন্তু প্রমাণটা দিতে পারবে না। আমাদের প্রমাণ দিচ্ছি। এই যে উপরে যাবেন, ওই পিলারটা এখনো আছে, ওই পিলারটার সামনে দাঁড়িয়ে ওয়েলকাম করছে ওয়ারেন হেস্টিংস গভর্নরকে, বুঝেছেন? দেবী সিং একে জোর করে লখনৌ থেকে এনেছিল ব্রিটিশ নবাবকে খুশি করার জন্য। এই হচ্ছে ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস। এর কাছ থেকে দেবী সিং রাজা টাইটেল পেয়েছিল। দেবী সিং নিঃসন্তান, ভাইয়ের ছেলেকে দত্তক নিয়েছিল কীর্তিচাঁদ, পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং। রামচন্দ্রদেব মন্দির 1776 সাল। ফ্যান দাও মানুষ, ফ্যান দাও বলে চিৎকার করছে। সেই দুর্ভিক্ষের বৎসরে 9 লক্ষ টাকা খরচ করে মন্দির করেছিলেন। এখনো নিত্য সেবা হয় সমস্ত মন্দিরে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, নেটের কাজটা দেখুন, পাথরের জাল, নাম হচ্ছে জাফরি। আগ্রার তাজমহল, ফতেপুর সিকরি, জয়পুর মহারাজার বাড়ি, দেয়ানিয়াম, দেয়ানি খাসে পাবেন। এটাও একটি পাথর কেটে ধনুকের আকার তৈরি, এই পিলার থেকে পিলার অব্দি। মনে হচ্ছে শাহজাহানের ময়ূর সিংহাসন, তারই আকৃতিতে তৈরি। এই যে আশ্চর্য ব্যাপার, এই যে পাথরগুলো দেখছেন, আনলো কিভাবে? রাজস্থান থেকে, আমাদের দেশের পাথর না। তারা কাটলো কি করে? তখন তো কোনো মেশিন ছিল না, সম্পূর্ণ হাতে তৈরি করেছে, ছেনি এবং হাতুড়ি দিয়ে তৈরি। এত নিখুঁতভাবে তৈরি, কম্পিউটার যুগে আজকাল মেশিনও পারবে না। হোয়াইট মার্বেল স্টোন, আপনি কম্পাস দিয়ে মাপুন, এখানে যা মাপ পাবেন এখানে একই মাপ পাবেন। মুর্শিদাবাদে কোথাও নেই, একমাত্র এই ভাঙা রাজবাড়িতেই আছে। আমি বলেছি না, চকচক করলেই সোনা হয় না, এগুলোই হচ্ছে আসল কাজ। এই যে বর্তমানে মালিক, তার মা বাবা দুজনেই মারা গেছেন। ওনার ছেলে সম্পত্তির মালিক, তার আন্ডারে আমরা থাকি। তবে মালিক ইনঅ্যাক্টিভ, ওনারা পারে না, ওদের জমিদারি নেই, আর্থিক সাহায্য করতে পারে না, ইনভেস্ট করতে পারে না, যার জন্য এই রুগ্ন অবস্থা সম্পূর্ণ টুরিস্ট কালেকশনের উপর চলে। এটা পঞ্চম জর্জ লন্ডনের রাজা। এই যে বেলজিয়ামের আয়না, এই বড় বড় আয়না ব্যবহার করতেন। অনেক আয়না ছিল, ভেঙে চুরে শেষ। এটাও ভেঙে গেছে, কিন্তু গ্লেসটা আছে, এটাতে মুখ দেখা যাচ্ছে। আরেকটি আয়না উপরে যাবেন, যাওয়ার সময় ওখানে গাইড যাবে না, নিজেরা দেখবেন, নিজের মুখ দেখা যাবে না। এই দুটো আয়না টিকে আছে, বাকি সব ভেঙে গেছে। চলে আসুন ডাকাত কালী মন্দির, সবচেয়ে বিখ্যাত কালী। এই কালী জীবনে দেখেননি, আজকে দেখবেন। 25 চূড়ার মন্দির, গোটা পশ্চিমবাংলা খুঁজলে পাবেন না। 100 ফুট এইটা, হ্যাঁ, 25 চূড়ার মন্দির। লেট করবেন না, চলে আসুন। পায়ের তলে কি আছে? বাঘ আছে, আছে কিনা? এ কালীর জীব নাই, এটাকে বলা হয় রক্ষা কালী। এই লাইফে প্রথম দেখছেন এই কালী, জীবনে দেখেননি বা গোটা পশ্চিমবাংলায় পাবেন না। এটা উত্তর ভারতের কালী। এই কালীর সামনে নরবলি দিয়ে দেবী সিং ডাকাতি করতেন। দেবী চৌধুরানী আর আনন্দ ভবানী পাঠক লুট করে গরিবদের দান করেছিল, যেটা প্রফুল্ল বইয়ে দেখিয়েছে। এটা সেই প্রফুল্ল বইয়েরই কালী, হ্যাঁ, অরিজিনাল কালী, পশ্চিম পাথরের। রাজবাড়ি দর্শন করার পর রাজবাড়ির অভ্যন্তরে মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলেই
পড়বে একটি আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিতে বিভিন্ন রকমের ছবি, এছাড়াও টিন দিয়ে, তার দিয়ে বিভিন্ন রকমের মূর্তি, হাতের কারুকার্য আপনারা দেখতে পারবেন। এই শিল্পকলাটি সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে কাগজ দিয়ে। যে কারুকার্যটি আমরা এখন দেখতে পাচ্ছি সেটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। একদিকে নসিপুর রাজবাড়ির ইতিহাস, অপরদিকে এই সমস্ত সুন্দর সুন্দর হাতের কারুকার্য দেখার জন্য আপনাকে অবশ্যই একবার হলেও আসতে হবে নসিপুর রাজবাড়িতে। এই বাথটবটিতেই তৎকালীন নসিপুর রাজবাড়ির রানী স্নান করতেন। ধীরে ধীরে বিভিন্ন ধরনের চিত্রশিল্প দেখতে দেখতে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠে গেলেই রয়েছে আরেকটি মিউজিয়াম, কিন্তু মিউজিয়ামের ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকায় আমরা আপনাদের ভেতরের দৃশ্য দেখাতে পারলাম না। নসিপুর রাজবাড়ি দেখার পর এবার আমরা চলে এলাম নসিপুর আখড়া দেখতে। এখানকার প্রবেশ মূল্য জন প্রতি 20 টাকা করে। আখড়ার সম্মুখভাগেই দেখতে পারবেন একটি পিতলের রথ, যা 1788 খ্রিস্টাব্দে মহন্ত গোপাল দাস আচার্য নির্মাণ করেন। এই গাড়িটির দাম 80 টাকা। গাড়িটির নাম ড্রেভি অফ। গাড়িটি দেখার পরেই সামনে আপনারা দেখতে পারবেন আরো দুটি রথ। এই রথটি মহন্ত গোপাল দাস 22 মণ সোনা ও রূপো দিয়ে 1270 টাকা খরচ করে নির্মাণ করেছিলেন। এখন আপনারা যে রথটি দেখতে পাচ্ছেন তা তৎকালীন সময়ে 60 পয়সা খরচ করে চন্দন কাঠ দিয়ে নির্মাণ করানো হয়। লক্ষণ দাস ধর্মপ্রচারের উদ্দেশ্যে মুর্শিদাবাদে এসে এই আখড়াটি প্রতিষ্ঠা করেন। এই আখড়াটির অভ্যন্তরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন তৎকালীন সময়ে লক্ষণ দাসের ব্যবহৃত চেয়ার, সোফা, এমনকি তার বিছানাটিকেও এখানে অতি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আপনারা এখন যে কাচের জানলাটি দেখতে পাচ্ছেন, এই কাচটি কিন্তু বেলজিয়াম থেকে তৎকালীন সময়ে আনা হয়েছিল। এগুলি নবাবী আমলের রূপোর মুদ্রা। এখন আপনারা দেখতে পাচ্ছেন নসিপুর রাজবাড়ির কাগজের দলিল। তৎকালীন সময়ের মার্বেলের মূর্তি, তবে এখন বর্তমানে মার্বেলটি ক্ষয়প্রাপ্ত। এখন আপনারা দেখতে পাচ্ছেন নবাবী আমলের পিস্তল। এগুলি এক একটা সোনার পদক, তখনকার দিনে রাজাদের দেওয়া হতো। সে সময় বিভিন্ন গাছগাছালি দিয়ে ওষুধ তৈরি করে এই সমস্ত কাচের শিশিগুলিতে সংরক্ষণ করে রাখা হতো।
মুর্শিদাবাদ মানেই ইতিহাস, মুর্শিদাবাদ মানেই বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা। তাই এই ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী হতে গেলে অবশ্যই একবার হলেও একদিনের জন্য মুর্শিদাবাদ ভ্রমণ অবশ্যই করুন। এগুলি নবাবী আমলের বাসনপত্র। এর মধ্যে কিছু বাসনপত্র রয়েছে পিতলের, আবার কিছু বাসনপত্র রয়েছে লোহার। তবে বেশিরভাগ বাসনপত্রের অবস্থাই আজ জরাজীর্ণ। নসিপুর আখড়া দর্শন করার পর এবার আমরা সরাসরি চলে যাচ্ছি মির্জাপুর ও তার বংশধরদের কবর দেখার জন্য। এখানকার প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা করে। কবর আছে 1100 বাউন্ডারির মধ্যে, পুরো মির্জাপুরের পরিবারের, বাইরেকার কোনো লোকের কবরের ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যা ছিল না, বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। কিছু নবাবের কবর বাইরে আছে, কিছু নবাব নাজিমদের কবর মিডিল লাইনটায় আছে। হাজারদুয়ারি প্যালেস যেটা আপনারা দেখতে পেলেন, হাজারদুয়ারির মালিকের কবর নবাব নাজিম হুমায়ুন শাহ 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছিলেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি মির্জাপুরের 5ম বংশধর। সিরাজদৌল্লা যে প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ, সিরাজের আসল নাম ছিল মনসুর আলী খান। সিরাজের প্যালেস ছিল নদীর ওই পার। সিরাজের প্যালেস নদীতে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যুর 72 বছরের পরে হাজারদুয়ারি প্যালেস ইনি তৈরি করিয়েছিলেন। 14 বছর নবাবি করেছিলেন, 1824 থেকে 38। মির্জাপুরের 5ম বংশধর। প্রথম কবর যেটা দেখালাম হাজারদুয়ারির মালিক, দ্বিতীয় কবর হচ্ছে ওনার বাবা ওয়ালাজা, 3 বছর নবাবি করেছিলেন 1821 থেকে 24। হাজারদুয়ারির মালিক ওনার বড় চাচা আলিজা 11 বছর নবাবি করেছিলেন 1810 থেকে 1821। ওয়ালাজা আলিজা 2 ভাই। ইনাদের ছবিগুলো হাজারদুয়ারির ভেতরে দেখবেন, ওয়াল পেন্টিং এর নাম, ডেট, সাল দিয়ে আছে। এখন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলার সবচাইতে বিশ্বাসঘাতক মির্জাপুরের কবর। মির্জাপুর এবং তার বংশধরদের এই স্থানেই সমাধিস্থ করা হয়েছে। এখানে মোট 1100টি কবর রয়েছে। মিরন তখনকার দিনে কোনো ডাক পিয়ন ছিল না, একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্য। বাজ পাখির কবর, পায়রার কবর, এরা 2 জন পিয়নের কাজ করত। মির্জাপুরের স্ত্রীর কবর মুন্নি বেগম, ইতিহাসের নাম পাবেন ইনার মুন্নি বাই। ইনি ছিলেন বাইজি। নবাব মির্জাফর বিয়ে করলেন ইনাকে। পরবর্তী স্থানটি আজি মুন্নিসা বেগমের সমাধি, যিনি ইতিহাসে কলিজা খেকো নামে পরিচিত। কথিত আছে আজি মুন্নিসা বেগম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। হাকিম, কবিরাজ কেউই তাকে সুস্থ করতে পারছিলেন না। শেষমেশ এক কবিরাজ এসে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন। তিনি প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে একটি বিশেষ ওষুধ খাওয়ার পরামর্শ দেন
এবং তিনি এও বলেন এই ওষুধটি খেলে তিনি নাকি 1.5 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তবে কলিজা খেতে খেতে তার এই অভ্যাস চিরন্তন হয়ে যাবে। 1.5 মাস পরে তিনি সুস্থ হয়ে গেলেও এই কলিজা খাবার অভ্যাস তার রয়ে গেল। এ কথা জানতে পেরে নবাব মুর্শিদ কুলি খাঁ তাকে জীবন্ত কবর দিয়ে দেন। আপনারা যে প্রাচীরটি এখন দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি রাজপ্রাসাদ ছিল, কিন্তু ভয়াবহ ভূমিকম্পের ফলে রাজপ্রাসাদটি ভেঙে যায়। এখন বর্তমানে এই একটি মাত্র দেওয়াল এখানে দাঁড়িয়ে রয়েছে। শিশুদের মেরে ফেলার সংবাদ শুনে তিনি জীবন্ত অবস্থায় তাকে সিঁড়ির নিচে কবর দেন। তাকে সিঁড়ির নিচে কবর দেওয়ার কারণ হলো তিনি ভেবেছিলেন ভবিষ্যতে এখানে লোকজন এলে তাদেরকে তার কবরের উপর দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে হেঁটে যেতে হবে, যাতে তার সমাধির উপরে পুণ্যবান মানুষের পায়ের ছাপ পড়লে তার কিছুটা পাপ মোচন হয়। এটি হলো আজিমুন্নিসা বেগমের সমাধিক্ষেত্র। পরবর্তী স্থানটি হলো তৎকালীন সময়ে মির্জাপুরের রাজপ্রাসাদের যাওয়ার প্রধান প্রবেশপথ, যা বর্তমানে নিমক হারাম দেউরি নামে পরিচিত। পলাশির যুদ্ধে পরাজয়ের পর নবাব সিরাজ উদ দৌলাকে মির্জাপুরের এই রাজপ্রাসাদেই আটকে রাখা হয়। তারপর মোহাম্মদী বেগ তাকে প্রথমে ছুরি দিয়ে এবং বাকি সৈন্যরা তরোয়াল দিয়ে হত্যা করে। শুধু তাই নয়, সিরাজের 17 জন আত্মীয়কে খাবারে বিষ মিশিয়ে সেই খাবার খাইয়ে হত্যা করা হয় এই রাজপ্রাসাদেই। সিরাজের সাথে এই বিশ্বাসঘাতকতা করার জন্য এটি নিমক হারাম দেউরি নামে পরিচিত। এরপর টোটোওয়ালাকে বলুন ফুটো মসজিদ দর্শন করাতে। এই সাইট সিনটি কিন্তু টোটোওয়ালারা আপনাদেরকে করাবে না, কিন্তু অনুরোধ করলে এই সাইট সিনটিও আপনারা দেখতে পারবেন। নবাব সরফরাজ খাঁয়ের নেতৃত্বে এই মসজিদের নির্মাণ কার্য শুরু হয়। আচ্ছা, এই দিয়াগুলো দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, এই দিয়াতে প্রদীপ থাকতো। প্রদীপের এতে আলো হতো পুরোটা। যেরকম কাটরা মসজিদে দেখেছেন, এখানে সব একটা বড় হল ঘর ছিল। ওই বড় হল ঘরের মধ্যে সব মানে বসার মতন আসন ছিল না, ওই আসনের মধ্যে সবাই বসে নামাজ পড়তো। এখানে যদি প্রদীপ দেয়, ওখানে প্রদীপ থাকলে পুরোটা তো আলো হবে না, কিছুটা। হ্যাঁ, এবার কাটরা মসজিদে তাই জন্য দেয়াল বোনায় কাঁচ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, দেয়ালে কাঁচ ছিল। এবার এখানে দেয়া যায় কাঁচের রিফ্লেকশন। এই দিয়ার ছবি ওই কাঁচে পড়তো, আর এই দিয়ার ছবি কাঁচে পড়তো, তখন গোটাটা আলো হয়ে যেত। যেরকম আমি একটা টর্চ নিয়ে যদি আয়নায় মারি, সেই আলোটা এমনি টর্চের আলো আলোকিত হয়, কিন্তু ওই আলোর যে ফটা না আবার নিচে পড়ে, তখন গোটাটা আলো। আগে তো লাইট ছিল না, হ্যাঁ, তাই জন্য এইগুলো এরকম করে বানানো হয়েছিল। আর মসজিদের এদিকে সব এই আয়নার এটা রেখে দিচ্ছে, আয়না এরকম সব আয়না টাইপের দেওয়া রয়েছে। এখানে মসজিদের এখানে প্রদীপ থাকবে, এই ছটা সব ওই আয়নায় পড়বে আর কোনো আলো হবে। কোনো একটা ধর্মীয় বিধি থাকার জন্য 1 রাতের মধ্যে এই নির্মাণ কার্য শেষ করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তা শেষ হয়নি। মসজিদ গড়ার আগেই নবাবের মৃত্যু হয়, ফলে মসজিদটি প্রথম থেকেই অসম্পূর্ণ।
সেই সময়ে মসজিদটি মুর্শিদাবাদের সবচেয়ে বড় মসজিদ ছিল। এটি 135 ফুট লম্বা ও 38 ফুট চওড়া। মসজিদের বেশিরভাগ অংশটাই আজ ক্ষয়প্রাপ্ত। এই মসজিদে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে আপনারা মসজিদে প্রবেশ করবেন। চলুন এবার আমরা যাই আমাদের পরবর্তী সাইট সিনে। সাইট সিনটির নাম ত্রিপলিয়া তোরণ। মুর্শিদকুলি খাঁর জামাই সুজা উদ্দৌলা এই তোরণটি নির্মাণ করেন। এই ত্রিপলিয়া তোরণটিকে মুর্শিদাবাদের মূল প্রবেশদ্বারও বলা হয়। তখনকার দিনে রাজারা প্রবেশ করলে এই স্থানটিতে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাকে স্বাগত জানানো হতো। এটি হলো দক্ষিণ দুয়ারি বা দক্ষিণ দরওয়াজা। ত্রিপলিয়া গেটের থেকে অপেক্ষাকৃত ছোট এবং ভাগীরথী নদীর পাশে এই দক্ষিণ দুয়ারি অবস্থিত। নবাব ওয়াল্লাজা এটি নির্মাণ করেন 1824 থেকে 26 খ্রিস্টাব্দের মধ্যে। ভালো করে লক্ষ্য করুন, দক্ষিণ দুয়ারির আগে কিন্তু রয়েছে পিচের রাস্তা, কিন্তু দক্ষিণ দুয়ারি গেটটি যেখানে রয়েছে সেটি কিন্তু ইটের রাস্তা। নবাব ওয়াল্লাজা এটি নির্মাণ করায় সেই রাস্তাটিকে এখনো ইটেরই রাখা হয়েছে। এখানে কোনোদিনই রাস্তাটি ঢালাই বা পিচের করা যাবে না। 2003 সালে একে জাতীয় সৌধ হিসাবে গণ্য করা হয়। ইনি মুর্শিদাবাদের ছোট নবাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন নবাবী আমলের ঘণ্টাঘর। এই ঘণ্টাঘরটি এখনো প্রতি ঘন্টা অনুসারে বাজানো হয়ে থাকে। এই ঘড়িঘরের পাশেই আপনারা দেখতে পারবেন মুর্শিদাবাদের বর্তমান নবাব অর্থাৎ সৈয়দ রেজা আলী মির্জার বাসস্থান। ঘড়িঘর দেখার পর মাত্র 2 মিনিট পায়ে হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন ওয়াসিফ মঞ্জিল প্যালেসে। এখন আমরা চলে এসেছি ওয়াসিফ মঞ্জিল প্যালেসে। এটি বর্তমানে মির্জাপুরের বংশধররা রক্ষণাবেক্ষণ করছে। মির্জাপুর মানেই ইতিহাসে এক কলঙ্কিত নাম, তবে তাদের বংশধরদের ব্যবহারও কি এরকম? চলুন সচক্ষে আজ আমরা আপনাদের তাদের ব্যবহারটা দেখাবো। নবাব ওয়াসিফ আলী মির্জা খান ভাগীরথী নদীর সমান্তরালে এই প্যালেসটি নির্মাণ করেন। তবে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে এই প্যালেসটি বন্ধ ছিল। 9 মাস ধরে এই প্যালেসটির সংস্কার করা শুরু হয়েছে। মুর্শিদাবাদের বর্তমান ছোট নবাব অর্থাৎ সৈয়দ রেজা আলী মির্জা এই প্যালেসটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। নাম হচ্ছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস বিকাশ। ওয়াসিফ মির্জা আমার গ্র্যান্ডফাদার। আমি এখানে জন্ম নিয়েছি, থেকেছি, বড় হয়েছি। আমি গভর্নমেন্ট অকুপাই করেছি। আমাদের গভর্নমেন্ট সঙ্গে কেস চলছে। ফেব্রুয়ারি মাসে আমাদের জন্মদিন আসে, ফেব্রুয়ারি মাসে 5 তারিখ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তুমি যে সম্পত্তি দিয়েছ তুমি তো আমাদেরকে বেশি দিবেন। বিশাল সম্পত্তি, ল্যান্ড অ্যান্ড মেমোরিয়েশন, our monumental buildings and the articles of the Nawab taken by the Survey India, then the central government. And ঐতিহাসিক monument activity ছিল হায়াতদরি, আমাদের জিনিসগুলো আরও যে হবে আসে। আমার ল্যান্ড অ্যান্ড রেভিনিউ টেকেন বাই দ্য জুডিশিয়াল ডিপার্টমেন্ট অ্যান্ড বিচার বিভাগ। এটা বলছি অ্যান্ড বিচার বিভাগে আমাদের বলছে, কিন্তু এই বিল্ডিংটা কিছুদিন আগে মমতা ব্যানার্জি অকুপাই করেছে। তো এটা বন্ধ ছিল। এবার মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করলাম যে আপনি এরকম করে বিল্ডিং বন্ধ করে চলে গেছেন, আমার বিল্ডিং পড়ে যাবে। হ্যাঁ, আপনি সে না নেবেন, আমরা ওখানে চলে যাবো। ওখানে তাড়াতাড়ি মন্ত্রীদের বাড়ি সবকে দেখে
এটাকে আমি রিমোট করতে আরম্ভ করলাম। আর এই বিল্ডিংয়ের উপরে 24 লাখ টাকা এমবি করেছে। আমি মানে আমাদের এখানকার এমবি ওনাকে দিয়ে টাকা ভালো করে কাজ করাচ্ছি। আচ্ছা আচ্ছা। এই বিল্ডিংটা আমার দাদুর বিল্ডিং, আমরা এখানে জন্ম হয়েছি, খেটেছি, বড় হয়েছি। মির্জাপুর মানেই যেন ইতিহাসে এক বিশ্বাসঘাতকতার নাম, কিন্তু পরবর্তী তার বংশধরের ব্যবহার যেন সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, এগুলো অফিস করতেন। আর ঈদ বকরিদে যে ঈদ হয় না, ঈদ হয়, ওখানে অনুষ্ঠান হতো, মুজরা, গজল। হ্যাঁ, আমাদের মা বোন ওই উপর থেকে দেখতে বেগম উপর থেকে বেগমরা দেখতে হবে। বেগম তো সামনে আসবেন না, হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি লেডিস ওই উপর থেকে সব দেখছি। আচ্ছা। সব সিস্টেম ছিল, আছে আজও, কিন্তু কার্যকরী নাই। সব নতুন করে সাজাতে হচ্ছে না? হ্যাঁ, রং করে একেবারে জ্ঞান লেগেছিল। এটা কবে থেকে শুরু হয়েছে? এটা আজকে হয়ে গেল 9 মাস হলো। 9 মাস। 1 বছর। আমার দাদুর খারাপ। এই খাটে আমরা খেলাধুলা করেছি। এটা একবার মুভি হয়ে গেছে, একটু ফুলে গেছে। হ্যাঁ, আমার দাদুর খাট। ছোটবেলায় আমরা ঘুরে ঘুমাতাম, খেলা করতাম, দাদু কিছু করতেন না। এরকম জিনিসে বানারসি শাড়ি আর এক কাজ। আপনি এটাকে পাবেন 5 কেজি শাড়ি বানাবেন। বিয়ের শাড়ি না? হ্যাঁ, আমার মায়ের এই শাড়িটা। বাইরে দেখবেন ভালো লাগবে। আচ্ছা, আগেকার নিয়ম ছিল, তো এখান থেকে ডিএম হোক আর যেই হোক, নবাব পারমিশন না দিলে পরে ওরা এই দিক দিয়ে পাস করবে না। পারমিশন পাবে, গেট এন্টার করবে, এই প্রাইস দিয়ে যাবে রাস্তা দিয়ে। আজ উনি বলবে না যেতে হবে না, ফেরে যাও। অ্যাকচুয়ালি শাহদৌলা অ্যাপয়েন্ট হলো অ্যাজ এ কমান্ডার চিফ অফ দ্য ব্যাটেল অফ দ্য প্লাসি। আমাদের মনের মধ্যে কি আছে, কি মির্জাফর যুদ্ধ করলাম না, আইনের সঙ্গে হাত মিলিয়ে দিল, মিলে সিংহাসনটা নিয়ে নিল, শাহদৌলাকে মেরে ফেললো। ঠিক না? এটা মেন পয়েন্ট। আর দেখবেন ইতিহাসে 2 জায়গায় লেখা আছে, ব্যাটেল অফ প্লাসি একদিকে লিখছিতে হয়েছে আর একদিকে লিখছিতে হয়েছে না। কেন? সেদিন রাতে খুব বৃষ্টি হয়েছিল, গোলা বারুদ সব ভিজে গেছিল। হ্যাঁ, তো ওখানে জাং হলো না, যুদ্ধ হলো না, ফের লিখছিতে আর যুদ্ধ হয়েছে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা কি, আফটার দ্য ডেথ অফ দ্য শাহদৌলা, যখন মির্জাফরের বংশরা নবাবি পেল, আমি তো 5th জেনারেশন মির্জাফরের, আমার দাদুর বিল্ডিং, এই হচ্ছে 5th জেনারেশন মির্জাফরের। তো নবাবদের কিন্তু উচিত ছিল কি মির্জাফর ওয়াজ রাইট, ওটা লিখতো, কি শাহদৌলা ওয়াজ রং, ওটা নবাবরা লিখতেন। কোনো নবাব কিন্তু কোনো কাগজ কলম উঠিয়ে লিখলেন না কি আফটার দ্য ডেথ অফ দ্য শাহদৌলা আর আফটার দ্য ডেথ অফ দ্য মির্জাফর অ্যান্ড আফটার দ্য ডে অ্যান্ড ওয়ার্ড অফ দ্য প্লাসি, কী দাঁড়ালো, কে মানুষ আজকে কোন জায়গায় পাবেন না। কিন্তু যেখানে পাবেন সেখানে বলে দেবে কি মির্জাফর মেরেছে, সে বিশ্বাসঘাত। আজ মির্জাফর যদি মারতে, আমি তো মির্জাফরের বংশ, আমাদের মির্জাফরের বংশ পুরো পৃথিবীতে ছেয়ে আছে। আমার নিজের মামাতো বোনটা কানাডা থাকে, লন্ডনে থাকে, সুইজারল্যান্ডে থাকে, ইংল্যান্ডে থাকে। এই মির্জাফরের বংশ। আমি দেখবেন ইতিহাস উঠিয়ে কে ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য পাকিস্তান, ইস্কান্দার মির্জা। ইস্কান্দার মির্জার চাচা, মির্জাফর ওর চাচা হয়। সেই মির্জাফরের মানে বংশটা বিদেশের একটা प्रेशर हो ना हो तो अल्लाह बोलता है कि मेरे घर में अंधेरा जेल नहीं है, तुम जुल्म करोगे दुनिया में जुल्म दिखा देंगे।
हम उसका मैंने इवाज नहीं দিব কিন্তু আমরা তো ভালোই আছি গান দিচ্ছে দেখ হ্যাঁ যে করবে সে গান খাবে আমি হ্যাঁ হ্যাঁ তাই আপনি তো কিছু করেননি যে করেছে সে গান খাবে এমনি খারাপ লাগে খারাপ লাগে আমি ওসব চিন্তাই করি না सुनिए खुदा से कि दुनिया में अगर चाहो सरबुलंदी उर्दू में शायर है दुनिया में चाहो सरबुलंदी जो तुम्हें गालियाँ दे तुमसे दुआ लो সে তারা যা করতে করতে আপনি তো কিছু করেননি তারা লোকে যা বলে বলো আপনার বাবা এক ছেলেকে দিবে সম্পত্তি অন্য ছেলেকে না দিল ঠিক না তো দোষ তো আপনার বাবার দোষ আছে তো বাবাকে যদি ছেলেকে ইউটিউব করে ডিস্ট্রিবিউশন করে হ্যাঁ যে বাবার থাকলে বাবার নম্বর বুঝতে হয় না পরে যে জং লাগবে ছেলের সঙ্গে সেটা ভালো না সেটা তো জানতো না কিন্তু ওই যে আমরা বললাম কি দোষে আমরা দাঁড়িয়ে গেলাম कि কোনো নবাব এই ব্যাটের पर আসি আর সর্দারকে যে ডেথ করলো কে মারলো লিখলেন না ওই রামপ্রসাদ লিখছে আমি লিখছি আপনি লিখছেন এটা কিন্তু মানুষের মনের মধ্যে ভুল ধারণা যাচ্ছে বসে গেছে এটাকে আমরা পরিষ্কার করতে পারবো না তো এটাকে কী করে পরিষ্কার করবো যা বলে শুনে চুপচাপ থাকি হ্যাঁ হ্যাঁ সে ওটা তো আগে ঘটে গিয়েছে আপনার আর কিছু করার নেই বললে যে ঘটে সে ঘটে যে ঘটে সে যা ঘটে গেছে আপনার আর কিছু আপনি বদল করতে পারবেন পারবো না এনে এসব কিছু ইতিহাস তবে আপনার আচার আচরণ কথাবার্তা খুবই ভালো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো আমরা সময় দিয়ে আপনি দুর্দান্তভাবে সাজাচ্ছেন প্লেসটা হ্যাঁ দেখুন আশা করছি সবার ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই লাগবে আরও আপনি একবার আপনি দেখবেন খুব প্লেস সাজিয়ে আরও আপনারা দেখতে পাচ্ছেন নবাবী আমলের বেলজিয়ামের কাচের ড্রেসিং টেবিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন সুরা পাত্র এবং হাতির ঘণ্টা। এটি হলো হাতির পিঠে ব্যবহৃত হাওদা। পরবর্তী গন্তব্যটি চাঁদনি চক মসজিদ। মুর্শিদাবাদের তৎকালীন সময়ে চাঁদনি চক বাজার ছিল। এই বাজারে সে সময় রমরমিয়ে ব্যবসা চলত। সাধারণ সামগ্রী কেনাবেচার পাশাপাশি চলত মেয়েদের কৃতদাসী হিসাবে কেনাবেচা। পরবর্তীকালে মির্জাপুরের দ্বিতীয় স্ত্রী মুন্নি বেগম সেই অবৈধ এবং অন্যায় কাজকে বন্ধ করার জন্য এখানে এই চাঁদনি চক মসজিদটি নির্মাণ করেন। যাতে মসজিদ চত্বরে কোনো অনৈতিক কাজ করা না যায়। এবার আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ গন্তব্যস্থলে অর্থাৎ হাজারদুয়ারি প্যালেসে। হাজারদুয়ারি প্যালেসের প্রবেশ মূল্য জনপ্রতি 25 টাকা করে। নবাব নাজিম হুমায়ুন ঝা 1829 সালের 29শে আগস্ট এই প্যালেসটি নির্মাণ করেন। হাজারদুয়ারির সম্মুখভাগে দুপাশে দুটি সিংহ এবং দুপাশে দুটি কামান হাজারদুয়ারির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। হাজারদুয়ারি নির্মাণ কাজে ব্যয় হয় 18 লক্ষ টাকা। এই প্রাসাদটি 3 তলা। হাজারদুয়ারি প্রাসাদটির বহু দরজা থাকায় এর নাম হাজারদুয়ারি, তবে এর অনেক নকল দরজা রয়েছে। হাজারদুয়ারি প্যালেসের অভ্যন্তরে ভিডিও ক্যামেরা একেবারে নিষিদ্ধ থাকায় আমরা ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারলাম না। হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীত দিকেই রয়েছে সাদা রঙের তৈরি এই বিশাল বড় ইমামবাড়া। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো সেটি কিন্তু জানাতে একদমই ভুলো না। তোমরা যদি চাও অবশ্যই মুর্শিদাবাদের দ্বিতীয় পার্টের ভিডিও আমরা আনার চেষ্টা করব।